প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যারা দেখছেন, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই নিজ নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সাথে অবস্থান করছেন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের খুব মিস করছি। আশা করছি তোমরা সকলে নিজ নিজ পাঠ অনুশীলন চালিয়ে যাচ্ছ নিয়মিত। এই নিয়মিত পাঠ অভ্যাসকালে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যার সমাধান করার জন্যই আমাদের এই আয়োজন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা প্রশ্ন। যারা অন্যের উপর ভর করে জীবন পরিচালনা করে তাদের কি বলে? যারা অন্যের উপর ভর করে জীবন পরিচালনা করে তাদের কি বলে? যদি আমার কথা শুনতে সমস্যা হয়, এটা দেখতে পাচ্ছ নিশ্চয়। যারা অন্যের উপর ভর করে জীবন পরিচালনা করে তাদের কি বলে? দ্রুত কমেন্টে উত্তর জানিয়ে দাও। প্রিয় অভিভাবকবৃন্দ যারা শুনছেন, আপনার সচেতনতা এবং প্রযুক্তির সচেতন ব্যবহার আপনার সন্তানকে শ্রেণীকক্ষে হাজির না হতে পারলেও নিয়মিত পাঠ অনুশীলনে অব্যাহত রাখবে। আপনার সচেতন ভূমিকা, প্রযুক্তির প্রতি সচেতন ভূমিকাই পারে আপনার সন্তানকে নিয়মিত পাঠাভ্যাসে অব্যাহত রাখতে। আমরা আশা করছি আমাদের এই করোনা ভাইরাসের কারণে আমরা যদি শ্রেণীকক্ষে নিয়মিত হাজির নাও হতে পারি, প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তির সচেতন ব্যবহারের মাধ্যমে আমরা নিয়মিত এই কিশোর বাতায়ন হয়ে উঠতে পারে আমাদের একটি অন্যরকম শ্রেণীকক্ষ। আমি একটু দেখে নেই শিক্ষার্থীর কেউ সাড়া দিল কিনা। হ্যাঁ, ধন্যবাদ। অলরেডি 2টা উত্তর পেয়ে গেছি। পরজীবী প্রাণী, আয়েশা নূর এবং জেডএস অরা, ধন্যবাদ। পরজীবী প্রাণী অর্থাৎ পরজীবী। পরজীবী যারা অন্যের উপর ভর করে জীবনযাপন করে এদের পরজীবী বলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। মানুষ এবং মশকি এই দুটো প্রাণীর উপর ভর করে কোন পরজীবী জীবনযাপন করে? এমন একটি পরজীবীর নাম বলতে পারবে তোমরা? দ্রুত কমেন্টে জানাও। এমন কোনো পরজীবী আছে কি যারা মানুষ এবং মশকির দেহের উপর ভর করে জীবনযাপন করতে পারে বা করে থাকে? আশা করছি তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো। এখনো উত্তর পাইনি, তার আগে আমি আমার পরিচয়টা দেই। আমি সৈয়দা মাহমুদা মিতুল ইভা, প্রভাষক জীববিজ্ঞান, পায়রাহাট ইউনাইটেড কলেজ, অভয়নগর, যশোর। আজ আমরা জীববিজ্ঞান প্রথম পত্র থেকে আলোচনা করছি। জীববিজ্ঞান প্রথম পত্রের প্রিয় শিক্ষার্থী, মানুষ এবং মশকির উপর ভর করে জীবনযাপন করে এমন একটি পরজীবীর নাম যদি তোমরা এই মুহূর্তে মনে না থাকে তাহলে একটু ক্লু দেই। কিছু জ্বর আছে, জ্বরের জন্য এরা দায়ী হয়ে থাকে।
এটা একাদশ দ্বাদশের ক্লাস, একাদশ দ্বাদশের বায়োলজি। কোয়েল খান ব্যাকটেরিয়া লিখেছো, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ যারা কমেন্টে অংশগ্রহণ করেছো। আমরা আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র বই, একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীব নামক যে অধ্যায়টি আছে সেখান থেকে এই পরজীবী ম্যালেরিয়ার পরজীবী সম্পর্কে আলোচনা করব। পরজীবীটা কি? ম্যালেরিয়া। ম্যালেরিয়া পরজীবী। এই ম্যালেরিয়া পরজীবী সম্পর্কে আমরা ম্যালেরিয়া কি কেউ যদি জেনে থাকো কমেন্টে জানাতে পারো। আর আমি বলতে থাকি, ম্যালেরিয়া হলো এক ধরনের জ্বর। এই ম্যালেরিয়া সম্পর্কে তোমরা অনেকেই শুনে থাকবে যে ম্যালেরিয়া হয়েছে, এবং এই সম্প্রতি করোনা ভাইরাস চলাকালেও তোমরা এই নামটি শুনছো যে ম্যালেরিয়াও একটি জ্বর রোগ। এই ম্যালেরিয়া, ম্যাল অর্থ দূষিত, ম্যাল অর্থ দূষিত এবং এরিয়া অর্থ বাতাস। এই দুটি ল্যাটিন শব্দ থেকে ম্যালেরিয়া শব্দের উৎপত্তি, এবং এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন টর্টি। টর্টি এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন। এই ম্যালেরিয়া পরজীবী বংশবৃদ্ধি করে বা জীবনচক্র সম্পন্ন করে দুটি পোষকের দেহে। পোষক দুটো কি? পোষক দুটো হলো একটা মানুষ এবং অন্যটি মশকি। ম্যালেরিয়া পরজীবীর পোষককে মানুষ এবং মশকি। মানুষ গৌণ পোষক। মানুষ কেন গৌণ পোষক? কারণ মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবী অযৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, আর অযৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করার কারণে এই মানুষকে বলছে গৌণ পোষক। আর মশকি হলো ম্যালেরিয়া পরজীবীর মুখ্য বা প্রধান পোষক। এই মশকির দেহের ভেতরে যৌন জনন সম্পন্ন করে, এই জন্য মশকিকে মুখ্য পোষক বলে। পোষক কয়টি ম্যালেরিয়া পরজীবীর? দুটি। এই ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোষক প্রয়োজন। মানুষের দেহ, মশকি। মানুষের দেহেও কোথায় কোথায় এই জীবনচক্র সম্পন্ন করে? মানুষের দেহের যকৃত এবং যকৃত বা লিভার এবং লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকায়, যকৃত এবং লোহিত রক্তকণিকায় এই ম্যালেরিয়া পরজীবীটি বংশবৃদ্ধি করে। এই বংশবৃদ্ধি যকৃতে কিভাবে করে? যকৃতের আরেক নাম হচ্ছে হেপাটিক। হেপাটিক। আর লোহিত রক্তকণিকার আর এক নাম হচ্ছে এরিথ্রোসাইট।
এরিথ্রোসাইট। তাহলে যকৃতের ভিতর যকৃতে কোষে যে জীবনচক্র সম্পন্ন করে তাকে বলে হেপাটিক সাইজোগনি, এবং লোহিত রক্তকণিকায় যে জীবনচক্র সম্পন্ন করে তাকে বলে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই হেপাটিক সাইজোগনি শব্দটা কেন আসলো? হেপাটিক সাইজোগনি শব্দটা এসেছে এই অযৌন চক্রটা সম্পন্ন করতে সাইজন্ট নামক একটা দশা দুইজনেই অতিবাহিত করে। এই সাইজন্ট নামক দশায় নিউক্লিয়াসটা বহুবার বিভাজিত হয়। এজন্য সাইজন্ট নামক দশা থেকে সাইজোগনি শব্দটা এসেছে। যেহেতু যকৃতের ভেতর যে জীবনচক্র সম্পন্ন করছে তাকে হেপাটিক সাইজোগনি, এবং লোহিত রক্তকণিকার মধ্যে যে জীবনচক্র সম্পন্ন করছে তাকে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি বলছি। এই হেপাটিক সাইজোগনি কারো দেহে, যে স্ত্রী মশকির দেহের ভিতর ম্যালেরিয়ার পরজীবী আছে, সে কামড়ালো। ওই মশকিটি যখন কোনো মানুষের দেহে কামড়াবে, দেহের যেখানেই একটা মানুষের দেহের হাত পা যেখানেই কামড়াক না কেন মশা, এই কামড়ের পরপরই এখানে ধরে নিলাম মশা কামড় দিল, রক্তের বাহিকার মধ্য দিয়ে ঠিক যকৃতের ভেতর এসে পৌঁছে যাবে। মশা যখন কামড় দেয়, যে মশা দেহের ভেতর এই ম্যালেরিয়ার পরজীবী অবস্থান করছে, ম্যালেরিয়ার পরজীবী অবস্থান করে ওই সংক্রমণযোগ্য যে দশাটা তাকে বলে এসপ্রোজয়েড। এই এসপ্রোজয়েড দশাটি দেখতে দুই প্রান্ত এমন সুচলো এবং সঞ্চলনক্ষম, মাঝখানে নিউক্লিয়াস অবস্থান করে। এই সঞ্চলনক্ষম এসপ্রোজয়েড দশাটি মানুষের দেহে মশা কামড়ানোর সঙ্গে সঙ্গে এই এসপ্রোজয়েডটি মানুষের দেহে প্রবেশ করলো এবং রক্তবাহিকার মধ্যে দিয়ে সে যকৃতে পৌঁছাবে। যকৃতে কেন পৌঁছাবে? যকৃতে পৌঁছানোর কারণ হলো, আমরা যখন বাড়ি থেকে বের হই তখন আমাদের একটা গন্তব্য থাকে, একটা গন্তব্য নিয়ে বের হই যে এইখানে আমরা যাব। সেরকম এই এসপ্রোজয়েডগুলোর, ম্যালেরিয়ার যে এসপ্রোজয়েড, এর লক্ষ্যই থাকে লিভার সেল। সে রক্তবাহিকার মধ্য দিয়ে লিভার সেলে পৌঁছে যাবে। একটু দেখি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা। ধন্যবাদ শাহরিয়ার, আলামিন হোসেন, ফিদা হক, তাসনিম, অভয়া। এটা কোন ক্লাস? এটা একাদশ দ্বাদশের ক্লাস। মিনহাজুল আবেদিন, তাসনিয়া, কামরুজ্জামান, তুহিন, তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এই হেপাটিক সাইজোগনি, এটা ধরে নিলাম যকৃতের কোষ। এই যকৃত কোষের ভেতর এসপ্রোজয়েডটা প্রবেশ করলো। এই এসপ্রোজয়েড যখন যকৃত কোষে প্রবেশ করবে, যকৃত কোষের ভেতর প্রবেশ করে এটা খেয়ে দিয়ে মোটা হতে থাকবে। যখন এই এসপ্রোজয়েড খেয়ে দিয়ে মোটা হবে, তখন এই যে এসপ্রোজয়েড, এটা একদিকে বিকৃত অবস্থায় পড়ে থাকবে। এই এসপ্রোজয়েড ক্রমান্বয়ে
যখন খেয়ে দিয়ে মোটা হতে থাকে তখন আমরা একে বলি ক্রিপ্টোজয়েড। এই ক্রিপ্টোজয়েড ক্রমান্বয়ে আরও বড় হতে থাকবে এবং এর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে সংখ্যায় অনেক বৃদ্ধি করে ফেলবে, অর্থাৎ নিউক্লিয়াসের বহুবার বিভাজন হবে। নিউক্লিয়াসের এই বহু বিভাজনকে বলে সাইজন্ট। নিউক্লিয়াসের এই বহু বিভাজনকে বলে সাইজন্ট। যখন এই স্পোরোজয়েড খেয়ে দিয়ে অনেক মোটা হয়ে গেল এবং নিউক্লিয়াসের সংখ্যা বাড়িয়ে ফেলল, তখন এর ভেতর যে নিউক্লিয়াসটি আছে এই নিউক্লিয়াসটি বিকৃত হয়ে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এই বিলুপ্ত হয়ে যাওয়ার পর কি হবে, এই নিউক্লিয়াসটি কোষের ভেতরে এর চারিপাশে সাইটোপ্লাজম জড়ো করে ফেলবে। সাইটোপ্লাজম জড়ো করে ও আস্তে আস্তে আবার নতুন কোষের তৈরি করবে। এটাই হচ্ছে আবার নতুন করে মেরোজয়েড উৎপন্ন হলো। এই মেরোজয়েডগুলো এই যে নতুন করে তৈরি হলো একা বলছে ক্রিপ্টোমেরোজয়েড। শিক্ষার্থীদের অনেক সময় বোঝার জন্য আমি বলে থাকি এই স্পোরোজয়েড নামগুলো মনে রাখার জন্য, স্পোরোজয়েড যখন প্রবেশ করলো খেয়ে দিয়ে মোটা হয়ে গেলে ও এতই কিপ্টে যে ওই যার বাড়ি বসে খাওয়া দাওয়া করছে তাকেই মেরে ফেলে। এই জন্য ক্রিপ্টোজয়েড মনে রাখার জন্য ক্রিপ্টোজয়েডও বলে থাকি। আবার এবং যখন এই কোষের ভেতরের নিউক্লিয়াসকে মেরে ফেলে নিজেই পুরো কোষটাকে দখল করে নিল, তখন এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো আর এর ভেতরে বসবাস উপযোগী থাকে না। তখন এই কোষের প্রাচীর ফাটিয়ে বাইরে বের হয়ে আসে। বের হয়ে আসার সময় ক্রিপ্টোমেরোজয়েডগুলোর কিছু থাকে ছোট এবং কিছু থাকে আকারে বড়। এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো যেগুলো আকৃতিতে একটু বড় তারা আবার কি করে, নতুন নতুন যকৃত কোষকে যে আক্রমণ করবে। আর যেগুলো ছোট এগুলো লোহিত রক্তকণিকার সঙ্গে মিশে রক্তের স্রোতের সঙ্গে দেহের মধ্যে ভেসে যায়, অর্থাৎ রক্তের কণিকার ভেতরে মিশে যাচ্ছে। এই রক্তের কণিকায় মিশে যাওয়ার আগ পর্যন্ত যে দশাটা, এইটা কি একটা রক্তে মেশার আগে এবং রক্তে মেশার পরেও এই কোষগুলো আবার নতুন নতুন যকৃত কোষ আক্রমণ করছে এবং এই চক্রটির পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এই চক্রটির পুনরাবৃত্তি ঘটাচ্ছে এই জন্য লোহিত রক্তকণিকা আক্রমণের পূর্বে যে কার্যকলাপগুলো সংগঠিত হচ্ছে তাকে বলছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবং লোহিত রক্তকণিকায় এগুলো মিশে যাওয়ার পরেও হেপাটিক যে সাইজোগনিটা সংগঠিত হচ্ছে তাকে বলে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না।
আচ্ছা, ম্যালেরিয়া পরজীবী হেপাটিক যে সাইজোগনি যকৃতের মধ্যে যে জীবনচক্রটা সম্পন্ন করছে এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কোনটা? যেটা লোহিত রক্তকণিকায় মেশার পূর্বে সংঘটিত হচ্ছে এবং লোহিত রক্তকণিকায় মেশার পরেও যকৃত কোষের মধ্যে পুনরাবৃত্তি হচ্ছে যে চক্র, তাকে বলছি আমরা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এটা গেল হেপাটিক সাইজোগনি। এবার আমরা আসি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই এরিথ্রোসাইটিক সাইজোগনি কোথায় হচ্ছে সংঘটিত? লোহিত রক্তকণিকার ভেতর। এই হেপাটিক সাইজোগনি সংঘটিত হতে 7 দিন সময় লাগে। এরপর এর ভেতর পর্যায়ক্রমে এই চক্রটি চলছে। এরপর লোহিত রক্তকণিকার ভেতরে কি করবে? এখান থেকে যে মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো ক্ষুদ্রাকৃতির ছিল, এই ক্ষুদ্রাকৃতির মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো রক্তের সঙ্গে মিশে গেল। রক্তের সঙ্গে মিশে যে রক্তের ভেতরে রক্তের লোহিত রক্তকণিকায় প্রবেশ করবে। এই রক্তের মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এখানে এসে অবস্থান করছে। যখন মানুষের লোহিত রক্তকণিকার ভেতর অবস্থান করছে, অবস্থান করে এই লোহিত কণিকার ভেতরে বসবাস করে এখানেই এরা জীবনযাপন করে এবং আস্তে আস্তে মোটা হতে থাকে। আস্তে আস্তে এরা মোটা হতে থাকে। এই মোটা হয়ে কি হয়? এরা এই যখন মোটা হতে থাকে এর দেহের ভেতরে একটা ফাঁকা গহ্বরের সৃষ্টি হয়। এই ফাঁকা গহ্বর ক্রমান্বয়ে বড় হতে থাকে। এই ফাঁকা গহ্বর যখন ক্রমান্বয়ে বড় হয় তখন সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসটা একদিকে ঠেলে এভাবে সরে যায়। নিউক্লিয়াসটা সামনের দিকে চলে যায় এবং এই ফাঁকা গহ্বরটা আস্তে আস্তে বড় হতে থাকে। যখন ফাঁকা গহ্বরটা আস্তে আস্তে বড় হতে থাকে এই অবস্থাটাকে বলা হয় ট্রোফোজয়েড। ট্রফোজয়েড এই অবস্থাটাকে বলা হয় ট্রফোজয়েড। এবং এই দশায় যখন নিউক্লিয়াসকে সামনের দিকে ঠেলে সরিয়ে দেয় তখন দেখতে এটা একটা আংটির মতো দেখা যায়। এজন্য এই দশাকে বলে সিগনেট রিং। সিগনেট রিং। এই ভেতরের এই ফাঁকা গহ্বরটা অল্প কিছুক্ষণ সময় অবস্থান করে। এই অল্প কিছু সময় অবস্থানের পর এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। কোনো পলিথিন এর ভেতরে আমরা যখন হাওয়া ঢুকাই পলিথিনটা ফুলে মোটা হয়ে যায় এবং মোটা হয়ে যাওয়ার পরে এটার ভেতর থেকে হাওয়া বের করে নিলে ওটা চুপসে তখন এর আর কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না। এই আকৃতি না থাকলে তখন এটা দেখতে কেমন হয়? এই ভেতরের গহ্বরটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা তখন আর কোনো আকৃতি থাকে না, এটা দেখতে বিভিন্ন আকৃতির হয়। এই দশাটাকে অ্যামিবয়েড ট্রফোজয়েড বলে। যেহেতু এটা অ্যামিবার মতো দেখতে এজন্য একে অ্যামিবয়েড ট্রফোজয়েড বলে।
এটা দেখতে অ্যামিবার মতো, এজন্য একে অ্যামিবয়েড ট্রফোজয়েড বলে। এই সময়ে এর মধ্যে কিছু দানা, পাউডার আকৃতির দানা বা কণার আগমন হয়। এটাকে বলে সার্পনাস কণা বা সার্পনাস দানা। এই সার্পনাস দানা যখন মানুষের ম্যালেরিয়া চিত্র, আচ্ছা আরেকটু বড় করে আঁকার চেষ্টা করছি, ভালোভাবে বোঝা যাবে। এই অ্যামিবয়েডের চারিপাশে যখন সার্পনাস কণাগুলো আগমন ঘটে, এই সময়ই এই সার্পনাস কণাগুলো দেখেই আমরা যখন ল্যাবে ম্যালেরিয়া জ্বর হয়েছে কিনা টেস্ট করতে দেই, এই যারা প্যাথোলজিস্ট আছে তারা এই সার্পনাস কণাগুলো দেখেই আমাদের ম্যালেরিয়া হয়েছে কিনা সেটা শনাক্ত করে। এরপর এই সার্পনাস কণা এর ভেতর তৈরি হলো, এই নিউক্লিয়াস বহুবার বিভাজিত হবে। এই নিউক্লিয়াস যখন বহুবার বিভাজিত হচ্ছে তখন নিউক্লিয়াসের বহু বিভাজনের ফলে সংখ্যায় বেড়ে যাচ্ছে, 12 থেকে 14টি পর্যন্ত সংখ্যায় বেড়ে যেতে পারে। আর এই সংখ্যা বেড়ে যাওয়ার এই দশাটাকে বলা হয় সাইজন্ট। যে আমি প্রথমেই বলছি জীবনচক্রের এর আগেও হেপাটিক সাইজোগনিতে দেখেছো তোমরা যে সাইজন্ট দশাটা ছিল, আবার এই এরিথ্রোসাইটিক সাইজোগনিতেও সাইজন্ট দশাটা আছে। এই জন্য একে নামের সঙ্গে এরিথ্রোসাইটের সঙ্গে সাইজোগনি যুক্ত করা হয়েছে। এই সাইজন্ট দশা সম্পন্ন হয় এবং এর ভেতরে কিছু ছোট ছোট পাউডারের মতো হিমোজয়েন নামক বর্জ্য পদার্থের সৃষ্টি হয়। এই হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ সৃষ্টির পরপরই কি হয়, এই নিউক্লিয়াসের চারিপাশে সাইটোপ্লাজমগুলো যুক্ত হতে শুরু করে। নিউক্লিয়াসের চারিপাশে সাইটোপ্লাজমগুলো যুক্ত হতে শুরু করে। তখন এই অবস্থাটাকে দেখতে ফুলের মতো মনে হয়। ফুলের মতো মনে হওয়ার কারণে একে রোজেট দশা বলে। রোজেট দশা বলে। এবং এই রোজেট দশার পরপরই কি হয়, এই নিউক্লিয়াসের এখান থেকে সাইটোপ্লাজম চারিদিকে যুক্ত হয়ে অসংখ্য মেরোজয়েটের উৎপত্তি হয়। এর ভেতরে এই মেরোজয়েটগুলো কিছু থাকে ছোট এবং কিছু থাকে আকারে বড়। যেগুলো আকারে বড় থাকে তাদেরকে ম্যাক্রোগ্যামিটোসাইট বলে এবং যারা আকারে ছোট থাকে তাদের মাইক্রোগ্যামিটোসাইট বলে। এবং এই দানাগুলো 7 দিন পর্যন্ত রক্তের ভেতর অবস্থান করে। এই যখন এই গ্যামিটোসাইটগুলো তৈরি হয়ে গেল, এই মেরোজয়েটকেই বলছে, এই অবস্থাটাকে গ্যামিটোসাইট বলছে। এগুলো সব আবার বাইরে বের হয়ে আসবে এবং ছোট ছোট যে মাইক্রোগ্যামিটোসাইট, এগুলো রক্তের ভেতরে থাকছে। ম্যাক্রো এবং মাইক্রোগ্যামিটোসাইট রক্তের ভেতরে অবস্থান করছে এবং নতুন নতুন লোহিত রক্তকণিকা
আবার আক্রমণ করে এই চক্রটি আবার এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এই অবস্থায় যখন এই মাইক্রো এবং ম্যাক্রো গ্যামিটোসাইটগুলো রক্তের মধ্যে প্রবেশ করে, তখন কি হয়, আমাদের দেহের সৈনিক হচ্ছে শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা বাইরের এইগুলোকে বিজাতীয় পদার্থ দেখলেই তারা খেয়ে ফেলে। যখন অতিরিক্ত পরিমাণে, কারণ সংখ্যা একটা লোহিত রক্তকণিকা থেকে আক্রমণ করে তারা সংখ্যা বাড়িয়ে ফেলছে হাজার হাজার, তখন পর্যায়ক্রমে এভাবে চক্রটি চলতে থাকছে। তখন এই দেহের যে শ্বেত রক্তকণিকা আছে তার রাসায়নিক অস্ত্র হচ্ছে পাইরোজেন। এই পাইরোজেন নামক রাসায়নিক অস্ত্র ক্ষরণ করে। এই পাইরোজেন ক্ষরণ হয় মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ থেকে। যখন পাইরোজেন এই এতগুলো ম্যাক্রো এবং মাইক্রো গ্যামিটোসাইটকে একসঙ্গে কন্ট্রোল করতে পারে না, অতিরিক্ত পাইরোজেন ক্ষরণ করলেও, তখন মস্তিষ্কের হাইপোথ্যালামাসের সিগনালে আমাদের দেহের যে প্রান্তীয় তাপসংবেদী অংশগুলো আছে, এই তাপসংবেদী অংশগুলো বাইরে থেকে ভেতরের তাপের সমন্বয় রক্ষা করা বন্ধ করে দেয় এবং এই প্রান্তীয় তাপসংবেদী অঙ্গগুলো বন্ধ করে দেয়। প্রান্তীয় তাপসংবেদী অঙ্গগুলো বন্ধ হয়ে গেলে পাইরোজেনের প্রভাবে দেহের ভেতরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়। এই দেহের মধ্যে তাপমাত্রা বেড়ে যাওয়াকেই আমরা বলি জ্বর। এবং প্রতিবার যখন এই জীবনচক্র সম্পন্ন করে, এই জীবনচক্র সম্পন্ন করতে 48 ঘন্টা মতো সময় লাগে। প্রতিবার জীবনচক্র সম্পন্নের সময়ের পরপরই দেহের মধ্যে অতিরিক্ত পাইরোজেন ক্ষরণ হয়, তখন মানুষের দেহে খিঁচুনি আসে। এবং ম্যালেরিয়া জ্বরের প্রধান লক্ষণ হচ্ছে নির্দিষ্ট সময় পরপর খিঁচুনি সহ অতিরিক্ত তাপমাত্রা। এই তাপমাত্রা 106 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এই খিঁচুনি হওয়ার মূল কারণ হলো এইটা, যখন অতিরিক্ত পাইরোজেন ক্ষরণ করছে আমাদের দেহের শ্বেত রক্তকণিকা, তখন দেহে খিঁচুনি উঠে যায় এবং তাপমাত্রা খুব বেশি বেড়ে যায়। এই তখনই জ্বর আসে এবং এই চক্রটি বারবার চলতে থাকে। চক্রটি বারবার চলতে থাকলে আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং আমরা ঠিকমতো খাওয়া দাওয়া না করি, ম্যালেরিয়া জ্বরের লক্ষণ হচ্ছে বমি বমি ভাব, খাবারে অরুচি, মাথা ব্যথা। তো খাবারে অরুচি থাকলে আমরা খাবার দাবারও ঠিকমতো খাই না। সেই সুযোগ পেয়ে কি করে, এই পরজীবীগুলো দেহের মধ্যে বাড়তে থাকে, ফলে রক্ত স্বল্পতা দেখা দেয়। রক্ত স্বল্পতা দেখা দেওয়ার কারণ হচ্ছে লোহিত রক্তকণিকাগুলোকে এরা ধ্বংস করে ফেলছে এবং আমরা পর্যাপ্ত খাবার খাচ্ছি না, যার ফলে রক্ত ঠিকমতো তৈরি হচ্ছে না, লোহিত রক্তকণিকা। সেজন্য দেহের ভেতরে রক্তের স্বল্পতা দেখা দেয়। এবং এই ম্যাক্রো এবং মাইক্রো গ্যামিটোসাইটগুলো রক্তের মধ্যে অবস্থান করে। এই সময়ে তাকে যদি কোনো স্ত্রী মশকি কামড় দেয়, স্ত্রী মশকি কামড় দিলে এই কোনো একটা মশকি কামড় দিলে সে কামড়ের সঙ্গে সঙ্গে কি করবে, রক্ত শোষণ করে নেবে তার দেহ থেকে। তার দেহের রক্তের ভেতরে তো ম্যাক্রো এবং মাইক্রো গ্যামিটোসাইটগুলো আছে। যখন ম্যাক্রো এবং মাইক্রো গ্যামিটোসাইটগুলো শোষণ করে নিবে, যেগুলো মাইক্রোগ্যামিটোসাইটের আকৃতি একটু ছোট এবং এদের নিউক্লিয়াসটা আকারে একটু বড়, আর ম্যাক্রোগ্যামিটোসাইটের নিউক্লিয়াস ছোট, এরা আকারে বড়। যারা বড় সাধারণত এরা স্ত্রী জনন কোষ তৈরি করে এবং যারা আকারে ছোট এবং নিউক্লিয়াস বড়, এখান থেকে এই নিউক্লিয়াসের বহু বিভাজন হয়। নিউক্লিয়াসের
এই ছোট যে মাইক্রোগ্যামিটোসাইট, এর নিউক্লিয়াসটি আকারে বড় এবং এর নিউক্লিয়াসের বহু বিভাজন হচ্ছে। এই বহু বিভাজনের ফলে এখানে এক্স ফ্লাজেলেশন হয়। এক্স ফ্লাজেলেশনের ফলে ফ্লাজেলার উৎপত্তি হয় এবং এটা চলনক্ষম শুক্রাণুতে পরিণত হয়। আর মাইক্রোগ্যামিটোসাইট এর তেমন কোনো হয় না, এতে পোলার বডি তৈরি হয় যা পরক্ষণেই আবার নষ্ট হয়ে যায়। এর শুধুমাত্র পরিবর্তন হয়, সামনে একটু কোণ টাইপের স্ফীত হয়ে একটু কোণ উৎপন্ন হয়। আচ্ছা, এই ম্যাক্রো এবং মাইক্রোগ্যামিটোসাইটগুলো থেকে পুংজননকোষ সৃষ্টি হচ্ছে এবং মাইক্রোগ্যামিটোসাইট থেকে স্ত্রী জননকোষ সৃষ্টি হচ্ছে। স্ত্রী জননকোষগুলোর সামনের দিকে স্ফীত হয়ে একটু কোণের তৈরি হচ্ছে। এই কোণ, এই শুক্রাণুগুলো সাঁতার কাটতে থাকে। এই কোণ কোষ পেলেই কোণ কোষের সঙ্গে মিলিত হয়। মিলিত হলে এই শুক্রাণু এবং ডিম্বাণু এখানে 2n সংখ্যক ডিপ্লয়েড কোষের সৃষ্টি হয়। এটাই হচ্ছে নিষেক প্রক্রিয়া বা জাইগোট সৃষ্টি। এই জাইগোটের ফলে যে জীব তৈরি হয় সেটাকে বলছি আমরা উকিনিটি। এই উকিনিটি তৈরি হচ্ছে, এটা হচ্ছে এক্স ফ্লাজেলেশন, এটা নিষেক। নিষেক প্রক্রিয়ার ফলে যে জীবটি তৈরি হচ্ছে এটা হচ্ছে উকিনিটি। এবং এই উকিনিটিগুলো কিছুক্ষণের ভেতরে কি করে, এই যে মশার যে পাকস্থলী বা ক্রপ, এর ভেতর থেকে এই ক্রপের প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে যায়। বাইরে বের হয়ে বাইরেই অবস্থান করতে থাকে। বাইরে অবস্থান করলে এই অবস্থাটাকে বলে, এর বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে এর দেহের বাইরে একটি আবরণ তৈরি হয়, একে বলে উসিস্ট। এই উসিস্টটি এখানে প্রথমে মিওসিস পরে মাইটোসিস বিভাজনের ফলে সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এই সংখ্যা বৃদ্ধির ফলে এই নিউক্লিয়াসের বহু বিভাজন হয়। বহু বিভাজন হয়ে প্রত্যেকটি উকিনিট থেকে আবার অসংখ্য স্পোর তৈরি হয়। এর পরের এইটুকু হলো স্পোর উৎপন্ন। এর আগ পর্যন্ত হচ্ছে গ্যামিটোগনি, আর এটুকু হচ্ছে স্পোর উৎপন্ন হচ্ছে বলে একে স্পোরোগনি বলছে। পর্যায়ক্রমে এখানে অসংখ্য স্পোর উৎপন্ন হচ্ছে। এই স্পোরগুলো মশকির যে লালাগ্রন্থি আছে, রক্তের সঙ্গে মিশে লালাগ্রন্থিতে এসে স্পোরগুলো অবস্থান করছে। এই স্পোরগুলো আবার এই মশা যখন কাউকে কামড়াবে, স্পোরগুলো আবার তার দেহের ভেতরে রক্তের সঙ্গে তার দেহের ভেতরে প্রবেশ করবে। মশার শুঁক দিয়ে যখন মশা কাউকে কামড়াবে, এই স্পোরোসাইটগুলো আবার তার দেহের মধ্যে প্রবেশ করবে। এভাবে মশকির জীবনচক্র মানুষের দেহের মধ্যে
এবং মশকির দেহের মধ্যে পর্যায়ক্রমে চলতে থাকে। সকলকে ধন্যবাদ। ফাহিম ফয়সাল, রাফি আহমেদ, নূর আকাশ, আদনান ফুয়াদ, এইচএস জেবা, মেহজাবিন, আনিকা, সবাইকে ধন্যবাদ। আশা করছি তোমরা মশকির ক্রপের ভেতর যৌন জনন সুন্দরভাবে বুঝেছ এবং এই জননটি তোমাদের পরীক্ষায় প্রায়ই দেখা যায়। মশকির দেহের ভেতর যে জনন সম্পন্ন হয় সেই তার চিহ্নিত চিত্র চাই, কখনো কখনো ব্যাখ্যা চাই, বেশিরভাগই চিহ্নিত চিত্রটি চাই। চিত্রটি যদি তোমরা বুঝে থাকো এটা আঁকা খুবই সহজ, তোমরা চেষ্টা করলেই, একটু বাড়িতে যদি চেষ্টা করো তাহলে পারবে। আর মানুষের দেহের রক্তের মধ্যে যে জীবনচক্রটি সম্পন্ন হয় এটাও এবার যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমাকে একটা উদ্দীপক দিতে পারে এভাবে যে নিপার জ্বর হয়েছে, জ্বর থেকে থেকে কাঁপুনি সহ জ্বর আসছে, তার জ্বরের টেম্পারেচার, জ্বরের মাত্রা 106 ডিগ্রি পর্যন্ত, এবং ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর বললেন তার রক্তের একটি নির্দিষ্ট রক্তকণিকা নষ্ট হচ্ছে, যার ফলে তার রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে। তোমাকে গ নাম্বারে প্রয়োগ এর জন্য প্রশ্ন করতে পারে নিপার উল্লেখিত রক্তকণিকায় যে জীবনচক্রটি সম্পন্ন হয় সেটি চিহ্নিত চিত্র দাও বা চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করো, বা এই জীবনচক্রটি মশকি দেহের ভেতর বা এই জীবনচক্রটির যৌন জনন কীভাবে সম্পন্ন হয় সেটি চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করো। যদি যৌন জনন চাই তাহলে তোমরা মশকির ক্রপের ভেতর এটা ব্যাখ্যা করতে পারবে, এবং যদি তোমাকে রক্তের ভেতর এরিথ্রোসাইটিক সাইজোগনি দশাটি চাই তাহলে আশা করছি তোমরা এটা ঠিকভাবে আঁকতে পারবে। এবং এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, না বুঝতে পারো, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আব্দুল মান্নান স্যার, থ্যাংক ইউ। মোহাম্মদ ইউনিস স্যার, ধন্যবাদ। হাসিব হাসান, সিফাত জামিল, নুরুজ্জামান আবি, ধন্যবাদ কমেন্ট করার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ক্রান্তিকালীন সময়ে আশা করছি আমাদের কিশোর বাতায়নের পেজে অনলাইন ক্লাসগুলোতে সঙ্গে থাকবে। প্রত্যেক দিনই এখানে তোমাদের বিভিন্ন শিক্ষক ক্লাস নিয়ে থাকেন। বাড়ি বসে যদি তোমরা এগুলো একটু প্র্যাকটিস এবং এই ক্লাসগুলোর সঙ্গে থাকো তাহলে তোমাদের নিয়মিত যে পাঠাভ্যাস এটা তোমরা চালিয়ে যেতে পারবে। এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা, পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখতে হবে। তোমাদের এই ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর এই ম্যালেরিয়া
পরজীবী, এ থেকে এটা নির্মূলের বা প্রতিকারের উপায় কি? এর প্রতিকারের একটাই উপায়, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো? ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবেশের পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। আশেপাশে যেখানে পাত্রে পানি থাকবে, ড্রেনেজ ব্যবস্থা, কোনো ডোবা নালা আবদ্ধ হয়ে আছে, এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রয়োজনে এখানে যদি রাসায়নিক কোনো স্প্রে না দেওয়া যায়, তাহলে কিছু মাছ আছে ডোবা নালা বা ড্রেনে, এই মাছগুলো গাপ্পি, টাকি, এই টাইপের মাছগুলো আমরা যদি ছেড়ে দেই, তাহলে এরাই মশার লার্ভাগুলোকে খেয়ে ফেলবে। কিছু হরমোন আছে যেমন জুভেনাইল হরমোন, এই হরমোনগুলোকে যদি স্প্রে করি, তাহলে মশার লার্ভা এবং পিউপা দশা স্থগিত হয়ে থাকবে। এটা আর পরিণত হবে না। এই ম্যালেরিয়ার পাশাপাশি বর্তমানে ডেঙ্গুর সময় ডেঙ্গুর জীবনচক্রটাও কিছুটা এই টাইপের। ডেঙ্গু থেকে আমাদের প্রতিকার পেতে হলেও আমাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি নিজেদের ঘর বাড়ি এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং যেখানে যেখানে পানি জমে থাকতে পারে সেই জায়গাগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।